শহরের বিয়ে কম বেশি সবসময় খাওয়া হয়, তাই গ্রামের থেকে কোনো বিয়ের দাওয়াত পেলে আমি তো সে দাওয়াত কখনোই মিস করি না। মূলত আব্বু আম্মু বিয়ের দাওয়াতটা পেয়েছে আর আমরা দুই বোন যেহেতু এই বাসাতেই আছি, তো আব্বু আম্মুর সাথে আমরাও চলে গেলাম বিয়েতে। অনেকদিন পর গ্রাম্য পরিবেশে পরিবারের সবার সাথে একটি ভালো সময় কাটালাম, সাথে একটি সুন্দর গ্রাম্য বিয়ে উপভোগ করলাম। এসব কিছুই থাকবে আজকের ব্লগে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গতকাল দুপুরবেলাতে বড় দুলাভাই ফোন দিয়েছিল, তো উনি ফোন দিয়ে আম্মুর খবরাখবর নেন সবসময়। এই একটা মানুষ প্রতিদিন নিয়ম করে একটা টাইমে ফোন দিয়ে আম্মুর খবর নিবে। তো আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি, ইতিও কোথায় আছে। তো বললাম দুজনেই আমরা আব্বু আম্মুর কাছে আছি। তো দুলাভাই বলল যে কালকে আব্বু আম্মুর সাথে যেন তাড়াতাড়ি চলে যাই। আমি তো বুঝলাম না কেন। তো দুলাভাই বলল আব্বু আম্মুকে নাকি দাওয়াত দেওয়া হয়েছে তার ভাইয়ের বিয়ে। এই দাওয়াতটার ব্যাপারে আমি আগে থেকে জানতাম না। তো প্রথমে আমি যেতে রাজি হচ্ছিলাম না, বাট দুলাভাই বলল সে আমার জন্য নাকি গাড়ি পাঠাবে, এতই জোরাজোরি করছিল। দেন শেষমেশ যেতে রাজি হলাম। যেহেতু বিয়ে 13 খাদাতে আমাদের সকাল সকাল যেতে হবে আর আবার সন্ধ্যার আগেও বাসায় ফিরতে হবে, তাই সকাল সকাল উঠে আম্মু ঘরের বাকি সব কাজ বাজ কমপ্লিট করে ফেলেছে। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি উঠে একটু নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা টাস্তা খেয়ে গোসল টোসল করে আমি আমার ছেলের আর আমার জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। আমি বরাবরই আয়নের জন্য একটু বেশি জামা কাপড় নিয়ে যাই কোথাও গেলে, আর যেহেতু বিয়ে বাড়িতে যাব একটু তো সাজুগুজু করতেই হবে, আর তার জন্য আমি একটু হেভি মেকআপ করে নিয়েছিলাম। দেন গুছিয়ে গাছিয়ে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। 13 খাদা মেইনলি হচ্ছে আমার ফুপু বাড়ি, আর আমার চাস্তো বোন বড়টার বিয়ে দেওয়া আছে ওখানে, তো তার শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। আমি এর আগেও আমার ফুপু বাড়ি গিয়েছিলাম, তখন আমি একটা ব্লগ করেছিলাম, আপনারা সেই ব্লগে দেখেছেন আমার বোনের বাড়ি ফুপু বাড়ি। তো আজকে যাচ্ছি আমার বোনের বাড়ি, আমার বোনের চাস্তো দেওরের বিয়ে, মানে আমার বেয়াইয়ের বিয়ে। আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর, কোনো ভ্যাপসা গরম নেই, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, এতেই পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল। আর নদীটা পার হতে অনেক ভালো লাগছিল, দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাতাস, একদম উপভোগ করার মতো একটা ওয়েদার ছিল আজকে। এটা হচ্ছে ভৈরব নদী, আর এই ভৈরব নদীর তীরেই আমাদের খুলনা শহরটা অবস্থিত। আর আমাদের এই নদীটা পার হতে বেশি একটা সময় লাগে না। পরিবেশ উপভোগ করতে করতে আর ভিডিও করতে করতে আমরা এই যে ঘাটের কাছে চলে এসেছি। বড় জোর 10 মিনিট লেগেছে আমাদের নদীটা পার হতে। আর আজকের এই ওয়েদারটা নদীতে কাপলদের নৌকা নিয়ে ঘোরার মতো একটা বেস্ট ওয়েদার ছিল। নদী পার হয়ে আমরা এপারে এসে ভেবেছিলাম একটা সিএনজি বা অটো নিব, কিন্তু আব্বু হঠাৎ করে একটা ভ্যান ঠিক করে ফেললো। পরে ভ্যানে উঠে আব্বু আফসোস করতেছিল যে ওয়েদার হুটহাট করে বৃষ্টি নামে, আমাদের একটা অটো নেওয়া উচিত ছিল। যাই হোক, যা হবার হয়ে গেছে। আমি আরো বলতেছিলাম মোকামপুর যাচ্ছি আর ভ্যানে করে যাবো না, তা তো হতে পারে না, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি আমরা ফুপু বাড়ি গেলে এরকম করে ভ্যানে করেই যাই, কখনো অটোতে যাওয়া হয়নি। তো আব্বুকে বলছিলাম যে ভ্যানে করে গেলে একটা মোকামপুর যাওয়ার ফিল আসবে। তো আব্বু আমার কথায় সায় দিল। আমি সবসময় ভ্যানের পেছনে বসতে পছন্দ করি, তাই আয়নকে নিয়ে আমি আর আব্বু পেছনে বসেছি, আর আম্মু ইতিকে নিয়ে সামনে বসছিল। আর এই যে ইটের ভাটা, ছোটবেলা থেকে ফুপু বাড়ি যাওয়ার পথে এটা বাঁধে, এটা দেখলেই মনে হয় যে না ফুপু বাড়ি যাচ্ছি। আর এটার কাছাকাছি চলে আসা মানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দূরে এই যে পাশে, এটা কিন্তু একটা নদী। এই নদীর ওপারে কিন্তু আমাদের দৌলতপুর বা খালিশপুর, এটাই আমি জানি। তো অসম্ভব রকমের সুন্দর একটা ওয়েদার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে রাস্তা সাজানো আছে, লাইটিং করা আছে। রাস্তা অনেকটা জুড়ে এরা সাজাইছিল, কিন্তু দুঃখের বিষয় রাত্রেবেলা থাকা হয়নি, তাই এই লাইটিং গুলো রাত্রে কেমন দেখা যায় সেটাও আমাদের দেখা হয়নি। তারপর আমরা নেমে গেলাম এখান থেকে। আয়নের তো পা ব্যথা হয়ে গেছে আমার কোলে বসতে বসতে। আর এই যে আপনাদের সুমাইয়া আপু, সে তার ব্লগিং এ ব্যস্ত। আস্তে আস্তে বাতাসে আমাদের চুলের অবস্থা 12টা বেজে গেছে। তো যাই হোক, ঢুকতে ঢুকতে আমার দুলাভাই আমাদের রিসিভ করতে চলে আসছে। দুলাভাইকে বললাম আপনি এত রিকোয়েস্ট করছেন, না এসে আর পারলাম না, কিন্তু আপনাকে আর কষ্ট দিইনি, আমরা আর গাড়িটা ভাড়া করে আসিনি, কারণ দুলাভাই বলেছিল গাড়ি ভাড়া করে আয়, আমি টাকা দিয়ে দিব। এই যে বিয়ে বাড়িতে ঢুকে দেখলাম চারিপাশে এরকম প্যান্ডেল করে খাওয়া দাওয়ার জায়গাটা রেডি করে রেখেছে, আর বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত কাজকর্মে। আমরা এসে কাউকেই ঘরে খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা এসেছি দেখে আমাদের দেখে আপু চলে আসছে। তো আমরা আপুর রুমে বসেই কিছুক্ষণ রেস্ট নিলাম, এখানেই বসেছিলাম। আর কোথাও বেড়াতে গেলে আয়নের দুশ্চিন্তা বাদে ও কি করবে, ও এখানে দাঁড়ায় দাঁড়ায় সে টেনশনই করছিল। তো বরাবরের মতো ওর বন্ধু ফোন, কোথাও গেলে কোনো উপায় না থাকলে এটাই ওর একমাত্র জীবন সঙ্গী। এরপর সবাই আসলো আমাদের সাথে দেখা করতে। আপুর শাশুড়ি, আপুর ননদেরা, দুলাভাই, দুলাভাইয়ের ভাইয়েরা সবাই এসেছিল দেখা করতে। বিয়ে বাড়িতে এত ঝামেলা, তারপরেও আমাদের আপ্যায়ন করতে ভুললো না। আপু আমাদের নাস্তা পানি দিল। আর এদিকে বাইরে এসে দেখি আপুর ননদেরা সবাই মিলে এখানে সালাদ কাটছিল। তো আমাকে দেখে আমার বেয়ানরা বলল তাদের কাছে বসতে, আমিও তাদের কাছে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। এরপর আব্বুর সাথে হাঁটতে হাঁটতে একটু রান্নার ওখানে গেলাম। আমি জানি না আপুদের কোনো অনুষ্ঠানে কোন বাবুর্চি রান্না করে, আর সেই বাবুর্চির হাতের রান্নার স্বাদ যে কতটা ভালো, যে না খেয়েছে সে বুঝবে না। এখানে কত বড় বড় কতগুলো হাঁড়ি, সবগুলাতে খাবার রান্না করে করে রাখা হয়েছে। শহরের যে কোনো অনুষ্ঠানে শর্টকাটে বিরিয়ানি দিয়ে চালায় দেওয়া হয়, বাট গ্রামে সেটা হয় না। গ্রামে পোলাও দেওয়া হয়, সাথে দেওয়া হয় অনেক রকম আইটেম। তো আজকের বিয়েতে এখানে রান্না বান্না হচ্ছিল, সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ভাইয়া, মানে দুলাভাইয়ের বড় ভাই, মানে চাচাতো বড় ভাই, উনি আমাকে ডেকে ডেকে
তাদের খাবারগুলো দেখাচ্ছিলেন। এখানে এই জিনিসটা ছিল ডাল, আর ভাইয়া এই পাশে দেখাচ্ছিলেন যে গরুর গোশ রান্না হয়েছে, সেটাই এখানে দেখাচ্ছিল। গরুর গোশের কালারটা তো জোস হয়েছিল। আর আপুদের বাড়ির এই গরুর গোশ রান্নাটা আমার মা তো খুবই পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় আম্মু এখন গরুর গোশ বা খাসির গোশ কোনোটাই এক ফোঁটাও খেতে পারবে না। কুরবানির সময় যাই হোক 1-2 পিস খেয়েছে, তারপরে থেকে আম্মুর সবকিছু বারণ, যেহেতু আম্মুর শরীরটা একটু সিক। তো ভাইয়া আমাকে ভিডিও করতে দেখে আমাকে সবগুলো খুলে খুলে দেখাচ্ছিল যে এখানে এইটা এটা রান্না করেছি। আর ভাইয়াও কিন্তু একজন রাঁধুনি, ওনার হাতের রান্নাও কিন্তু অনেক মজা। আগের বার ওনাদের বাসার একটা ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল, সেখানে ভাইয়া রান্না করেছিল, তো ওনার রান্নাটা অনেক মজা ছিল। আর বিয়ে বাড়ির সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম দুই বোনে। অনেকদিন পর দুই বোন একসাথে ফুপু বাড়ি আর বোনের বাড়ি এসেছি। তো আপু বলল চল তোদেরকে বউ দেখায় নিয়ে আসে, আর বউ আছে ওই ঘরটাতে। আর বউ যেহেতু পর্দা করে, আমি বউর ছবি ভিডিও কোনো কিছুই নিইনি। তো বউ দেখে ঘরে চলে আসছি। আর এদিকে বোনের মেয়েরা সহ আরো অনেক লোকজন ভিড় করেছে ইতির হাতে সাজবে বলে। সবাই জানে ইতি খুব সুন্দর সাজাতে পারে। ওই দিন ইতি সবাইকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সবাই অবাক হয়ে তাকিয়েছিল। তো সাজাতে সাজাতে আপু বলল চল প্রথমবারই তোরা বসে খেয়ে নিবি, না হলে পরে আর সুযোগ পাবি না। যেহেতু গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রায় 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট। শুক্রবার সবাই মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ থেকে পড়ে এসে সবাই একেবারে হুড়মুড় লাগাই দেবে, তাই আপু চাচ্ছিলেন আমরা দুই বোন যেন আগে আগে খেয়ে নিই। ইনফ্যাক্ট আপু ঘরের সবাইকে বলল আগে আগে খেয়ে নিতে। তো এই যে আমার বোনের মেয়েরা বোন সবাই মিলে আমরা এক টেবিলে বসে গেছি। খাবারও আমাদের মধ্যে অলরেডি সার্ভ করা শুরু করেছে। আজকের খাবারের মেনুতে ছিল পোলাও ভাত। পোলাও ভাতে তেল অনেকটা কম দিয়েছিল, আর পোলাও খেতে স্বাদ হয়েছিল অনেক। আর এখানে ছিল ডাল, ডালটার কথা তো আগেই বলেছি, অনেক মজা ছিল ডালটা। আজকের মেনুতে যা যা ছিল সব থেকে আমার বেস্ট লেগেছে এই ডালটা। ডাল দিয়ে আমি অনেকটা পোলাও খেয়ে ফেলেছি, কিন্তু শেষে এই গরুর গোশটা খাওয়ার মতো এনাফ স্পেস আমার ছিল না। যাই হোক, তাও অনেক কষ্টে শিষ্টে আমি গরুর গোশটা দিয়ে ভাতটা খেয়েছি, আর গরুর গোশটাও কিন্তু অনেক মজা হয়েছিল। বাট আমার কাছে ডালটাই বেস্ট ছিল। আর শেষ পাতে ছিল দই। দই দিয়ে তো আমি শেষে পোলাও খেতে খুবই পছন্দ করি। সবাই হয়তো চিন্তা করছে আমি আয়ানকে রেখে কিভাবে খাচ্ছি, একদমই না, আমি আগে খেয়ে নিচ্ছি। আপু বলছে তুই বাসায় এসে ঘরে বসে নিরিবিলি আয়ানকে খাওয়াবি পরে। তো আয়ান আমাকে দেখে এসে বলল মা আমি একটু দই খাবো, যেহেতু ও দই পছন্দ করে। তারপর আমি ঘরে ঢুকে নিরিবিলি আয়ানকে আপুর খাটে বসে বসে খাওয়াচ্ছিলাম। আর এপাশে মানুষজন তো ভরে গেছে একদম খাবারের ওখানে। যেহেতু আম্মু সকাল সকাল উঠছিল, আম্মু এখানে একটু রেস্ট নিচ্ছিল, ঘুমাচ্ছিল। আপু বলছিল থাক কাকি একটু ঘুমাক, আমি কাকির খাবার পরে এখানে এনে দিব। পরে দুলাভাই এসে আম্মুর খাবার দিয়ে গিয়েছিল। আর এদিকে বাচ্চা কাচ্চা তো খাওয়া দাওয়ার শেষে আবারও লাইন দিয়ে দাঁড়িয়েছি ইতির কাছে সবাই সাজবে দেখে। আর ইতিরও সাজাতে কোনো ক্লান্তি লাগে না, কারণ ও সাজাতে খুব পছন্দ করে। তো আমি আয়ানকে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ করে আবার একটু জামাটা চেঞ্জ করে দিলাম। ও একটু উঠানে ঘুরে বেড়াচ্ছিল, তো ঘুরতে ঘুরতে ওর নজরে আসে এই জিনিসটা। ও আমাকে দেখায় বলতেছিল মা এই জিনিসটা কি, এটা দিয়ে কি করে? বলতেছে মা আমি এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখতেছি বাট বুঝতেছি না। তো আমি এটাকে বললাম যে এটা হচ্ছে গরুর পটি, সেটা দিয়ে ওরা হচ্ছে রান্নার কাজে ইউজ করে। তো আয়ান এটা শুনে হাসতে হাসতে গড়া যাচ্ছিল। তো আম্মু যেহেতু বউ দেখেনি, আপু বলছিল চল আমরা আরেকটু বউ দেখে আসি, আম্মু একটু বউ দেখতে চাচ্ছিল। আর এখানে এসে আমি দেখলাম একটা গাছ যার গায়ে জোর নেই, তার গাছে কত যে আম ধরেছে সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো আম্মু বলল যে আপুকে চল আমরা একটু তোর ফুপু বাড়িতে ঘুরে আসি। যেহেতু ফুপু বাড়ি ছিল না শুনেছিলাম, তাও মজা ছিল, এত দূর আসছি ফুপুর বাড়িটা একটু ঘুরে যাই। রাস্তায় বের হয়ে লাইটিংটা আবার দেখছিলাম আর আফসোস করছিলাম যে রাত্রেবেলাটা একটু দেখা হলো না। যাই হোক সবাই মিলে চলে গেলাম ফুপু বাড়ির উদ্দেশ্যে। আর এই পুরো রাস্তাটাই ডেকোরেশন করা ছিল। আর ফুপু বাড়ি যেতে এই ছোট পুলটা বাদে। আর এখানে ইতির একটা ভালো স্মৃতি ছিল, ওইখান থেকে ছোটবেলায় পড়ে গিয়েছিল ডিরেক্ট এই খালের ভিতরে। আমার এক ভাই ছিল, সে ওকে বাঁচিয়েছিল, সেই স্মৃতি রোমন্থন করছিলাম দুই বোন, আর কিছু পোজ দিয়ে ছবি টবিও তুলছিলাম। তো আয়ান এখানে অনেক বড় উঠান পেয়ে একা একা খেলছিল, তো আয়ানের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। আমার ফুপু বাড়ি প্রত্যেক বছর যখনই আসি কোনো না কোনো শাক সবজি বা ফলমূলের চাষ হবেই। আগের বার দেখেছিলেন আপনারা যে এখানে বেগুন ছিল অনেক, আর এবার দেখেন পুরো ডাটা শাকে ভর্তি। ফুপু বাড়িতে নেই, ফুপুর পুরো ঘরটা ফাঁকা, এখানে তালা মারা ছিল। আর আম্মু চাচ্ছিল ডাটা শাক নিতে, বাট ফুপু যেহেতু বাড়ি নেই তার অনুমতি ছাড়া নিতেও মন চাচ্ছিল না। আবার চিন্তা করলাম এত দূর আসছি আবার কবে আসবো, আম্মুর তরতাজা শাকগুলো দেখে খুব খেতে মন চাচ্ছিল। আর এই যে এই ডালিম গাছটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, যখনই আমি আসি কোনো না কোনো ফল এই গাছে থাকে, মানে 12 মাসি ফল। এই বেদানা গাছটা আমার ছোটবেলা থেকে তো আমি দেখে আসছি। যাই হোক ফুপু বাড়ি নেই তাই তার গাছ থেকে আর ফল ছিঁড়লাম না, কিন্তু আম্মু শাক খাওয়ার লোভ একদমই ছাড়তে পারলো না, তাই আম্মু আর ইতি ওখান থেকে শাক তুলতে লাগলো। আর আমরা এখান থেকে শাক নিয়েছি শুনলে আমার ফুপু কিছুই মনে করবে না, বরং আরো খুশি হবে যে আমার বাসায় এসেছিল। এত সুন্দর সুন্দর শাক দেখে ইতিও নেমে পড়লো শাক তোলার জন্য। তো আমরা শাক টাক তুলে নিয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম, মানে আপুর বাসার উদ্দেশ্যে। তো এখান থেকে যাওয়ার
যাওয়ার পথে আয়ান বলল, মা দেখো দেখো ওখান থেকে নৌকা আসছে। ওর খুব ইচ্ছা হচ্ছিল নৌকায় ওঠার, তো এখান থেকে নৌকাটা না দেখে যাবে না। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, নৌকাটা আসলো, আয়ান কাছা থেকে দেখলো, বললো আমাকে একটু ভিডিও করবা, নৌকা এখান থেকে যাবে, আমি দেখবো। আর এখানে আশেপাশে কোনো নৌকা দেখতে পেলাম না, না দুলা ভাইদের বাসায় বা ফুপুদের বাসায়, তাই আমরা নৌকায় উঠিনি। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওখানে সব কিছুতে পানিতে ভরা, অনেক পানি এখন, তাই আর নৌকায় উঠলাম না। তো আমি আম্মুকে তাড়া লাগাচ্ছিলাম যে সন্ধ্যার আগে আমাদের নদী পার হয়ে বাসায় যেতে হবে। তো বাসায় আসার পর আপু বলে আরেকটু পরে যাস, চল তোদের নিয়ে একটু ঘুরে আসি। তো বিলের মধ্যে আপু আমাদের নিয়ে ঘুরতে যাবে। তো যাওয়ার পথে আপুদের পুকুরে দেখলাম হাঁস এইভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। তো এই যে বিলের মধ্যে চলে আসছি, আর এখানে ছিল প্রচুর বাতাস। আয়ান তো পানির মধ্যে নামার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, ও বলেছিল আমাকে গ্রামে নিয়ে গেলে পুকুরে নামাই দিবা, বাট এখানে আপু বলল এখন ভালো নেই পুকুর, সব পুকুরে ময়লা। তাও আয়ানের জোরাজোরিতে ও আমাকে বললাম, মা দূরে দেখো একটুখানি পানি দেখা যাচ্ছে, তাই আমি ছেড়ে দিয়েছিলাম, যা যা খুশি কর। আর ওখানে যেহেতু কাদা টাদা মাখায় একাকার করে ফেলছে। আপু বললো আপুদের এখান থেকে ওই কোনা দিকে নাকি আদ্দিন হসপিটালের একটা আলো জ্বলে, সেটা নাকি দেখা যায়। তো আয়ান তো ফাঁকা জায়গা পেয়ে খুব খুশি, ও এখানে হাঁস দাবড়াচ্ছিল। তারপরে এই ওয়েদারে আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম। আয়ান মন মতো তার জুতাতে কাদা লাগালো, সাথে আমাকেও কাদা মাখালো। আর এই যে ফটো সেশন চলছে, এই ওয়েদারে ফটো সেশন খুবই ভালো হয়েছে। আর আয়ান পানিতে নামার জন্য কোন দূরে চলে গেছে, ওরে ধাবড়ায় ধাবড়ায় আমি নিয়ে আসছি। তো বাসায় আসার পরে বোনের মেয়ে এখানে পেয়ারা কেটে দিয়েছিল আমাদের, আর পরে পেয়ারাটা মাখিয়ে দিয়েছিল সুন্দর করে, সেইটার কিছুটা খেলাম। আর আপুর ঘরের দরজার সামনে বসে দেখলাম যে আমাদের মাইলোর মতো এখানে দুইটা বিড়াল একটা গোশ নিয়ে টানাটানি করছে। বিয়ে বাড়িতে এত খাবার থাকতে ওরা দুইজনে একটা খাবার নিয়ে মারামারি করছিল। তো আমি আবার একটাকে ধাবড়ায় খাবারের এখানে পাঠাইছি যে যা, ওখানে অনেক খাবার আছে, কিন্তু ওর মন পড়ে আছে ওই আর একটা খাবারের দিকেই। যাই হোক, আম্মুকে অনেক তাড়া দিয়ে বিকেলের দিকেই আমরা রওনা দিয়েছি খুলনার উদ্দেশ্যে। আর এবার আমরা যাওয়ার সময় অটো রিজার্ভ করি, আর অটোতে ওঠার সাথে সাথে বৃষ্টি কাকে বলে নেমে দিয়েছে একদম। এদিকে খুলনায় যে আমার আর একটা প্রোগ্রাম আছে, আমার শাশুড়ি আম্মু ফোন দিচ্ছিল আমাদের এক বাসায় যাওয়ার কথা। সো এই ছিল আমার সারাদিনের একটি গ্রামের বিয়ের বাড়ির ভিডিও। কেমন হয়েছে জানি না, সবাই আমাকে জানিও কেমন হয়েছে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।